আজ ভূত চতুর্দশীর সন্ধ্যা। গ্রামটা যেন হঠাৎ করেই থমকে গেছে। দূরে বাঁশবনের ভেতর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার একটানা ডাক। মাঝে মাঝে কুকুরের অশরীরী ঘেউ ঘেউ, ঠিক যেন অন্ধকারের বুক চিরে কেউ সতর্ক বার্তা পাঠাচ্ছে। আকাশে আধখানা চাঁদ, তার চারপাশে কালচে মেঘের আস্তরণ। দেখে মনে হয় আলোকে ঢেকে রাখার এক ব্যর্থ চেষ্টা চলছে। হরিপদ সরকারের উঠোনে তখনও কোনো প্রদীপ জ্বলেনি। চারদিকটায় একটা অদ্ভুত গন্ধ, পুরনো কাপড়ে জমে থাকা স্যাঁতস্যাঁতে ভেজা ভাব, নোনা ধরা দেওয়াল, আর তার সঙ্গে মিশে আছে এমন একটা অদ্ভুত অনুভূতি যাকে ঠিক অনুভূতি বলা যায় না, পুরোটাই স্মৃতির আস্তরণ। বহু বছর ধরে হরিপদ এখানে একলাই থাকেন। বউ শহরে ছেলেকে নিয়ে থাকে, মেয়ে নিজের সংসারে ব্যস্ত। শুধু পড়ে আছে এই ভগ্নপ্রায় বাড়িটা, স্মৃতির ভারে ঝুঁকে থাকা এক নিষ্প্রাণ কাঠামো। এটা এখন আর বাড়ি নয়, এ যেন এক স্মৃতি কারাগার। তবে তার একমাত্র বন্দী হরিপদ নিজেই। নভেম্বরের শুরু, বাতাসে হালকা শীতের ছোঁয়া। উঠোনের এক কোণে সাজানো আছে 14টা প্রদীপ, কিন্তু দেশলাই ধরানোর সাহস যেন হরিপদর হাতে নেই। অদ্ভুত একটা কাঁপুনি তার শরীর জুড়ে। অনেকক্ষণ ধরেই মনে হচ্ছে কেউ বা কিছু তার হাতের স্পর্শের জন্য অপেক্ষা করছে। দরজার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে সে দেখে পাশের বাড়িগুলোতে ইতিমধ্যেই প্রদীপ জ্বলছে। বাচ্চারা হাসছে, মায়েরা প্রদীপে তেল ঢালছে, পুরুষেরা ধূপ জ্বালাচ্ছে। কিন্তু তার নিজের উঠোনে যেন নেমে এসেছে অদৃশ্য এক ভারী ছায়া। এত কিছু চিন্তা করতে করতে ঘরের একমাত্র জানলার সম্মুখে দাঁড়িয়েছিল হরিপদ। তবে হঠাৎ তার কানে ভেসে আসে একটা ভাঙা মহিলা কণ্ঠের ফিসফিসানি। হরিপদ চমকে পিছনে তাকায়, তবে সেখানে কেউ নেই। অথচ বুকের ভেতর ধক করে ওঠে হৃৎপিণ্ডটা। ধীরে ধীরে লুঙ্গির গোঁজা থেকে দেশলাই বাক্সটা বার করে সে। গলা একেবারে শুকিয়ে কাঠ। একবার জিভ দিয়ে নিজের ফাটা ঠোঁট ছোঁয়ায়, তারপর কাঠিটা ঘষতেই আগুন জ্বলে ওঠে। প্রথম প্রদীপের শিখা ধরাতেই তার চোখের সামনে ভেসে ওঠে 14 বছর আগের সেই আগুন। দাউ দাউ করে জ্বলছে প্লাস্টিক, লোহার ঝাঁঝানি গন্ধে শ্বাস নেওয়া যাচ্ছে না। কারখানার ভেতর আটকে পড়া শ্রমিক এবং নতুন ম্যানেজার ম্যাডামের আর্তনাদ। হরিপদ তখন সুপারভাইজারের ঘরে বসে ফোনে বারবার ঘুরিয়ে যাচ্ছে নাম্বার, ফায়ার ব্রিগেড, পুলিশ, মালিক। কিন্তু ফোন কাজ করেনি সেদিন। কারখানার পুরনো তার বদলানোর প্রস্তাব বহুবার উঠেছিল, কিন্তু কোম্পানির বাজেট সীমিত থাকায় তার করা হয়নি। দাসবাবুর রাগের ভয় ছিল, ইনক্রিমেন্টের লোভ ছিল। প্রত্যেকবারেই তিনি বলেছিলেন পরের মাসে করা হবে। এই কথাটাই সে বলেছিল সুজয় খেটোকে। সেই সুজয় আর 14 জনের একজন। হরিপদ একটা একটা করে প্রদীপ জ্বালাতে থাকে। প্রতিটা শিখার সঙ্গে তার কানে ভেসে আসে আলাদা আলাদা আওয়াজ। কারো হাসি, কারো কান্না, কারো দগ্ধ আর্তচিৎকার। শেষ প্রদীপটার কাছে এসে তার হাত কেঁপে ওঠে। ঠিক তখনই উঠোনের কোণার অন্ধকার অংশটা
যেন একটু কেঁপেও ওঠে। হরিপদ স্পষ্ট দেখতে পায় সেটা। পোড়া গায়ে ছায়ার মতো দাঁড়িয়ে আছে কিছু মানুষ। তাদের কারোর চোখ নেই, মুখ নেই, শুধু ঝলসানো গর্তের মতো শূন্যতা। তাদের মাঝেই কেউ একজন ধীরে বলে ওঠে, আজকে শেষ আলো হরিদা। হরিপদর চোখ দিয়ে প্রথমবার জল নামে। শেষ প্রদীপে আগুন ধরিয়ে সে ফিস ফিস করে বলে, এবার আলোটা তোমাদের জন্য। এটাই তোমাদের প্রতি আমার শেষ শ্রদ্ধা। পরদিন সকালে অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পুলিশ আসে। দরজা ভাঙা হয়। সবাই দেখে হরিপদ নিঃশ্বাসহীন। কিন্তু আশ্চর্যের বিষয়, ঘরের কোণে সাজানো সেই 14টা প্রদীপ তখনও জ্বলছে। টেবিলের ওপর পড়ে আছে একটা চিঠি। তাতে লেখা, সে 14 জনের আত্মার প্রতি আমার শেষ আলো, শেষ শ্রদ্ধা জানালাম। ওরাই যে আমার পরিবার ছিল, আজ থেকে ওদের সাথেই আমার পথ চলা। যদি সত্যি মুক্তি বলে কিছু থাকে, ওদের জন্য হোক আমার শেষ ত্যাগ। গ্রামের লোক নানা কথা বলে। কেউ বলে হরিপদ পাগল হয়ে গিয়েছিল। কেউ আবার বলে অপরাধবোধ মানুষকে জীবন্ত ভূত বানায়। কেউ আবার ফিসফিস করে বলে আজও প্রত্যেকটা রাতে হরিপদ সরকারের উঠোনে 14টা প্রদীপ নিজে থেকেই জ্বলে ওঠে। 1 বছর পর আজ আবার ভূত চতুর্দশীর দিন। চারিদিকে সন্ধ্যের শেষ আলো নেমে এসেছে। দূরে পুকুর ঘাটের কাছে দাঁড়িয়ে প্রদীপগুলো একসাথে দপ্তরে জ্বলছে। তার মায়ের যায় ধরে জিজ্ঞেস করলো ভূত হলুদ আলোয়, যেন মৃত আর জীবিতের মাঝখানের কোনো সীমান্ত। মা একটু চুপ করে থেকে বললেন, ধীরে ধীরে চৌকির ওপর এসে বসে। বাবা, যাদের সঙ্গে অন্যায় হয় অর্ধেক বোঝা, আর যারা অন্যায় করে মুখে এক তাদের মনের অদ্ভুত শান্তি। অন্ধকারটাই বারবার ফিরে আসে। ঠিক তখনই উঠোনের বাতাস, পুকুরের জলে তখন হালকা ঢেউ ওঠে। ছায়াগুলো একে একে উড়ে হরিপদ সরকারের ভাঙা উঠোনে, আর হরিপদ নিঃশব্দে মাটিতে ঢুকে পড়ে।